ঘূর্ণিঝড় রেমালে ক্ষয়ক্ষতির আরও খবর জানাতে বাগেরহাটে আছেন তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তানজিমের কাছে। যে ঝড় আঘাত এনেছিল উপকূলে তার ব্যাপকতা আসলে বিস্তৃত পরিসরে ছড়িয়েছে উপকূল জুড়ে এবং এর ক্ষয়ক্ষতি আসলে গতকাল থেকেই দৃশ্যমান হতে শুরু হয়েছে। ঘূর্ণিঝড় আঘাত এনে চলে যাওয়ার পরে অন্তত বাগেরহাট উপকূলীয় জেলা যে বাগেরহাট রয়েছে এখানে 10,000 বাড়িঘর সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে এবং 35,000 বাড়িঘর আসলে বলতে হবে যে আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে। একই সাথে যে মাছের ঘের রয়েছে, বাগেরহাটটি ঘেরের উপর নির্ভরশীল মানুষের জীবিকা, সেই জীবিকার জায়গায় যারা রয়েছেন সেই জীবিকাতেও কিন্তু আসলে বড় একটি প্রভাব পড়েছে। অর্থাৎ জেলা মৎস্য অফিসের তথ্য বলছে অন্তত 22,000 মাছের ঘের ভেসে গেছে। যেহেতু জেলায় 74,000 মাছের ঘেরের মধ্যে 3 ভাগের 1 ভাগ ঘের ভেসে যাওয়াতে এক ধরনের শঙ্কার মধ্যে পড়েছেন উপকূলবাসী যে চাষিরা রয়েছেন। বাগেরহাটের মোংলা, শরণখোলা, মোরেলগঞ্জ সহ বাগেরহাট সদর উপজেলায় বিস্তৃত পরিসরে যে ক্ষতি সেটি ছড়িয়েছে এবং এর ব্যাপকতা আসলে যেহেতু বিভিন্ন নিম্ন অঞ্চল প্লাবিত হতে সেই সব জায়গা থেকে কিন্তু পানি নামতে পারেনি। আমরা বাগেরহাট সদর উপজেলাতে একটি গ্রামে এখন রয়েছে, সেই গ্রামটি আসলে প্লাবিত হয়েছে পানিতে এবং এর মধ্যে যে রাস্তাঘাটগুলো ছিল সেই রাস্তাঘাটেও কিন্তু আসলে পানি উঠে গেছে। গাছপালা ভেঙেছে, গাছপালা ভেঙে পড়ে বিভিন্ন বাড়িঘর আসলে বিধ্বস্ত হয়েছে। একই সাথে বিভিন্ন জায়গায় সড়কে যান চলাচল বন্ধ ছিল, সেই জায়গাগুলোতে স্থানীয়ভাবে যারা লোক রয়েছেন তারা আসলে ঠিক করার চেষ্টা করছেন। একই সাথে একটু জানিয়ে রাখতে চাই, বাগেরহাটে যে উপকূলীয় বেড়িবাঁধ রয়েছে এই বেড়িবাঁধগুলোর মধ্যে কিন্তু বেশ কিছু জায়গা ঝুঁকিপূর্ণ ছিল। সেই ঝুঁকিপূর্ণ জায়গাগুলো কিন্তু আসলে শঙ্কা ছিল স্থানীয়দের মধ্যে সেই সব জায়গা থেকে পানি ঢুকে ভেঙে লোকালয়ে প্লাবিত হবে, ঠিক সেই শঙ্কা কিন্তু আসলে সত্য হয়েছে, বাস্তবে রূপ নিয়েছে। যে যে শহর রক্ষা বাঁধগুলো ছিল এবং উপকূলীয় যে বেড়িবাঁধগুলো ছিল সেই বেড়িবাঁধগুলোতে কিন্তু আসলে অন্তত প্রায় 1700 মিটার জায়গায় 5 থেকে 7টি স্থান 3টি উপজেলায় ভেঙেছে এবং এই ভাঙা বাঁধ দিয়ে যে লোকালয় প্লাবিত হয়েছে সেই প্লাবিত হওয়ার ফলে কিন্তু জনজীবনে ভোগান্তির শুরু হয়েছে। একদিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো জেলা, 5 লাখ পল্লী বিদ্যুতের গ্রাহক রয়েছেন, তারা একদিকে যেমন সংযোগ পাচ্ছে না, ওজোপা ডিকোর 20,000 গ্রাহক তারাও কিন্তু আসলে বিদ্যুতের আওতায় এখন আসতে পারেননি, সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। একই সাথে মোবাইল নেটওয়ার্কের কথা একটু বলতে হয়, সেই মোবাইল নেটওয়ার্কের যে ব্যবস্থা সেটি অত্যন্ত দুর্বল এবং বিভিন্ন যে সিমগুলো রয়েছে সেই সব জায়গায় আসলে নেটওয়ার্ক ব্যবস্থা দুর্বল থাকার কারণে মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন, অর্থাৎ কেউ চাইলেও খোঁজ নিতে পারছেন না, কোথাও ফোন দিতে পারছেন না। তাদের কিন্তু আসলে সেই আদি যুগের যে প্রাকৃতিক ব্যবস্থা তার উপর নির্ভর করতে হচ্ছে। তবে এর মধ্যে আসলে এই যে পানি জোয়ার যেহেতু 5 থেকে 6 ফুট উঁচু মাত্রার জোয়ার ছিল, একদিকে ঘূর্ণিঝড়ের প্রভাব, একই সাথে জোয়ারের সময় ঘূর্ণিঝড়ের আঘাত হানা, সেই সাথে প্রবল বৃষ্টি, প্রবল বাতাস, সবকিছু মিলিয়ে আসলে কিন্তু এক ধরনের দুর্যোগকালীন যে অবস্থা সেটি আবার চাক্ষুষ করলো বাগেরহাটের উপকূলবাসী। তারা আসলে দেখে যেটা কি ধরনের আঘাত এনেছে। যেহেতু রাতের আধারে জোয়ার ছিল, সেই একই সময় আঘাত আনার ফলে এখানে কিন্তু বিস্তর ক্ষতি হয়েছে বলতে হবে উপকূলীয় জেলা বাগেরহাট। শুধু বাগেরহাট নয়, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা সব জায়গাতে কিন্তু এই ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। অর্থাৎ যে বেড়িবাঁধ ছিল খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার যে বিস্তীর্ণ বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধগুলোর কথা বলতে গেলে 2006 কিলোমিটার বেড়িবাঁধ, এর মধ্যে অন্তত 51 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এইসব জায়গায় বিস্তীর্ণ মাছের ঘের ভেসে গেছে, ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, লক্ষাধিক ঘরবাড়ি, সবকিছু মিলিয়ে উপকূলীয় জেলায় কিন্তু এক ধরনের বিভৎস অবস্থা বলতে হবে। ঘূর্ণিঝড়ের পরবর্তী প্রভাব তো খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা একই রকম চিত্র। এদিকে রেমালের দাপটে সারাদিন টানা বৃষ্টির পর রাতেও রাজধানীতে বৃষ্টি হয়েছে, সৃষ্টি হয় জলাবদ্ধতা, সড়কে ভেঙে পড়ে অসংখ্য গাছ, বিভিন্ন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেছে 4 জনের। রাজধানী জুড়ে রেমালের দাপট, রোববার রাত থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধ পুরো নগরী। সারাদিনের বৃষ্টির পর আশা ছিল রাতে কমবে এর তীব্রতা, তবে হয়েছে হিতে বিপরীত। প্রচন্ড বৃষ্টিতে জলাবদ্ধতা বেড়ে হয় দ্বিগুণ, বাড়ে ভোগান্তিও। বৃষ্টির পানিতে রাস্তার মোড়ে মোড়ে বিকল হয়ে পড়ে অসংখ্য যানবাহন। পানি লেগে গাড়ি চালানো যেতেছে না, গাড়ি পুরো ডুবে গেছে, মুতিল থেকে গাড়ি টানতে টানতে নিয়েছি, ধাক্কায় নিয়েছি। এই মুহূর্তে কোনো গাড়ি ঘোড়ায় পাচ্ছে না, আমি বাসায় ফিরে সেটা চিন্তা করতেছি কেমনে যাবো, এটা তো বড় বিপদ। এখন জায়গায় অনেক পানি আর আমাদের গাড়ি ঠিকমতো চলতেছে না। বৃষ্টির সঙ্গে ছিল বাতাসের তীব্রতাও, রাজধানী জুড়ে ভেঙে পড়ে অসংখ্য গাছ, কোনোটি আবার আছড়ে পড়ে সড়কের চলন্ত যানবাহনের উপর। সারাটা রাত ঘুমাইতে পারেনি, এটাই সবচেয়ে বড় ভোগান্তি। রাঁধতে পারে না, খাইতে পারেনি, না খাই পানি আসতে সারাদিন সারা রাত। বাড়িতে কারেন্ট নাই, গ্যাস নাই, রাঁধতে পারতেছে না মানুষ যারা পানিতে ডুববা আছে।
কিছু মানুষ দোতলায় ওইটা বয়ে রয়েছে নিজের রুম ছাইরা অন্য রুমে। রাতের অন্ধকারের সঙ্গে ঝড়ো বাতাস, এর দাপটেই রাজধানীর বিভিন্ন এলাকার বৈদ্যুতিক সংযোগ হয়ে ওঠে মৃত্যু ফাঁদ। এক রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাত্রাবাড়ি, বাড্ডা, খিলগাঁওয়ের বিভিন্ন এলাকায় মারা যান 4 জন। বছরের পর বছর নগর জুড়ে চলা এত সব ভোগান্তি থেকে মুক্তি চান সাধারণ মানুষ। দাবি সমন্বিত এবং পরিকল্পিত উদ্যোগের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে মেট্রো রেল বন্ধ হওয়া নতুন কিছু নয়। বিভিন্ন দেশে এমনটা হয় দাবি করে ডিএমটিসিএল এর অপারেশন প্রধান জানিয়েছেন, যখন যে সমস্যা ধরা পড়ছে তা নিয়ে কাজ করে তা যেন পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে গুরুত্ব দিচ্ছেন তারা। রেমালের মতো দুর্যোগের সময় মেট্রো চলাচলে বিশেষ নির্দেশনা থাকবে বলেও জানান তিনি। রাশেদ লিমনের রিপোর্ট। নগরবাসীকে গতির পথের দিশা দেখিয়েছে এই স্বপ্নবাহন। উত্তরা থেকে মতিঝিল নিত্যদিন যাদের সঙ্গী ছিল যানজট, তারাই এখন পেয়েছেন স্বস্তিতে চলার নিশ্চয়তা। তাই এই পথে আস্থা এখন মেট্রোতেই। তবে চালুর পর বেশ কয়েক দফা নানা কারণে কম বেশি থমকে গেছে মেট্রোর চাকা। সকাল 7:10 থেকে রাত 9:40 পুরোটা সময় এই মনিটরের পর্দায় চোখ রেখে এর খুঁটিনাটিগুলো দেখে এই কন্ট্রোল রুম থেকেই নিয়ন্ত্রণ করা হয় মেট্রো রেল। এখান থেকেই সার্বক্ষণিক যোগাযোগ হয় প্রতিটি ট্রেন আর স্টেশনের সঙ্গে। কর্তৃপক্ষ বলছে এ পর্যন্ত ওসিএস লাইনে ঘুড়ি, ফানুস কিংবা বিভিন্ন সেবা সংস্থার তারপরে বেশ কয়েকবার ব্যাহত হয়েছে স্বাভাবিক চলাচল। আবার নতুন শিডিউলে মানিয়ে নিতেও কয়েক মিনিট এদিক সেদিক হয়েছে। তবে রোববার প্রথমবারের মতো নতুন সমস্যা সামনে আসে। বিচ্ছিন্ন হয় কন্ট্রোল রুমের সঙ্গে কোচের যোগাযোগ। আবার ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কয়েক দফা ভুগতে হয় সোমবার। তবে এমন সমস্যা সব দেশেই হয় বলে দাবি তাদের। সবচেয়ে টেকনিক্যাল জিনিস এবং একটার সঙ্গে একটা রিলেটেড, সেগুলো একটা প্রবলেম হলে কিন্তু অনেকটাতে আরেকটাতে রিফ্লেক্ট করে এবং মেট্রো যেহেতু এখন সবচেয়ে সিস্টেম এবং এটা করে। আপনারা দেখবেন যে আপনি যেটা বললেন দুবাই মেট্রোতে হচ্ছে ওরকম দেখবেন যে মাঝে মাঝে দিল্লি মেট্রোতে হচ্ছে, কলকাতা মেট্রোতে হয়, এরকম হয়। মেট্রো দুর্যোগ ব্যবস্থাপনায় বলা আছে বাতাসের সর্বোচ্চ গতি 107 কিলোমিটার হলে বন্ধ করে দেয়া হবে ট্রেন চলাচল। আবার রেল টেম্পারেচার বা রেল লাইনের তাপমাত্রা যদি 55 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় তাহলে বন্ধ হবে ট্রেন। স্বাভাবিক বৃষ্টিতে তেমন বেগ পেতে না হলেও রেমালের মতো এমন পরিস্থিতিতে বন্ধ রাখাই ভালো। অপারেশন প্রধান বলছেন, নতুন নতুন সমস্যা সামনে আসলে তার সমাধানের পাশাপাশি একই বিষয়ে যেন বারবার সামনে না আসে সেটা নিয়েও কাজ করছেন তারা। প্রথম দিকে যেভাবে ছিল আমরা আস্তে আস্তে আপনারা নিজেরাও দেখছেন যেটা কমে আসতেছে। আমাদের লোকজন যখন প্রশিক্ষিত হয়ে যাবে আস্তে আস্তে তখন কিন্তু এটা কমে যাবে। কমে গেলে সব একবারে যে হবে না তা না, সারা বিশ্বেও হয় কিছু কিছু মাঝে মাঝে যখন হয় যেরকম হয় যেটা আনঅ্যাভয়েডেবল, সেরকম কিছু কিছু হয়তো হবে। রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য আরও নিজস্ব দক্ষ জনবল তৈরিতে প্রশিক্ষণ অব্যাহত রয়েছে বলেও জানায় ডিএমটিসিএল। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। 10% কর দিয়ে কালো টাকা বিনিয়োগের সুযোগ বন্ধ হতে পারে অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে। গেল 5 বছরে কাঙ্ক্ষিত বিনিয়োগ না আসায় আগামী বাজেটে এমন সিদ্ধান্ত নিতে পারে জাতীয় রাজস্ব বোর্ড। উঠে যেতে পারে মূলধনী যন্ত্রপাতি এবং নির্মাণ সামগ্রী আমদানিতে শুল্কমুক্ত সুবিধাও। শুভ খানের রিপোর্ট। ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় সরকারি বেসরকারিভাবে গড়ে তোলা হচ্ছে 100টির বেশি আইটি ট্রেনিং, হাইটেক ও সফটওয়্যার টেকনোলজি পার্ক। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 1 কোটি মানুষের কর্মসংস্থান এবং $40 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্যে সারা দেশে গড়ে উঠছে 100টি অর্থনৈতিক অঞ্চল। 2019 সালের 1 জুলাই থেকে বিশেষ এসব অঞ্চলে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়া হয়, যেখানে বলা হয় 10% কর দিয়ে অর্থনৈতিক অঞ্চল বা হাইটেক পার্কে পণ্য বা সেবা উৎপাদনে অবকাঠামো নির্মাণ করতে বিনিয়োগ করলে দেখাতে হবে না আয়ের উৎস। কয়েক দফায় বাড়ানো এই সুবিধার মেয়াদ শেষ হচ্ছে আগামী 30 জুন। তথ্য বলছে হাইটেক পার্কে এ পর্যন্ত বিনিয়োগ হয়েছে 11,233 কোটি টাকা, যার মধ্যে বিদেশি বিনিয়োগ মাত্র 964 কোটি টাকা। আর অর্থনৈতিক অঞ্চলে 2022-23 অর্থ বছরে বিদেশি বিনিয়োগ এসেছে $1.5 বিলিয়ন। যদিও কালো টাকা বিনিয়োগের সুনির্দিষ্ট তথ্য উল্লেখ করেনি দুটি সংস্থায়। এ অবস্থায় সিদ্ধান্ত পরিবর্তনের আভাস মিলেছে এনবিআর সূত্রে। আমি মনে করি না যে এভাবে যারা কালো টাকার মালিক তারা নিজেদেরকে আত্মপ্রকাশ করবেন। সরকারকে অন্যভাবে ভাবতে হবে যে তুমি এখানে কর দাও, কর দিয়েই কাজটা করো,
তোমাকে আমি পরে ডিউটি ড্রব্যাক দেবো বা একটা কিছু দেবো। উঠে যেতে পারে মূলধনী যন্ত্রপাতি এবং নির্মাণ সামগ্রী আমদানিতে শুল্কমুক্ত সুবিধাও। যদিও এনবিআরকে দেয়া চিঠিতে হাইটেক পার্কে এই সুবিধা বহাল রাখা এবং ৫% অগ্রিম আয়কর প্রদানের জটিলতা নিরসনের অনুরোধ জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। যারা বিনিয়োগ করতে চান হাইটেক পার্কগুলোতে তাদের জন্য ক্যাপিটাল মেশিনারির উপরে যে ডিউটি এখন অব্যাহতি রয়েছে সেটা চালু রাখা অত্যন্ত প্রয়োজন। হাইটেক পার্ক ও অর্থনৈতিক অঞ্চলে বন্ধ হলেও ব্যক্তি খাতে 15% কর দিয়ে কালো টাকা বৈধ করার সুযোগ দেওয়া হতে পারে আসছে বাজেটে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বিমান চলাচল বন্ধ হওয়া 40 বছরেরও বেশি সময় পরে ঠাকুরগাঁও বিমানবন্দরে জমি সংরক্ষণে বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ শুরু করল সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। স্থানীয়রা বলছেন, দ্রুত বন্দরটি সচল হলে এলাকার উন্নয়নের পাশাপাশি ব্যবসা বাণিজ্যে ব্যাপক প্রসার ঘটবে বলে তাদের মত। সুমন হোসেনের ছবিতে বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। একটা সময় বিমানবন্দরটিতে নিয়মিত অভ্যন্তরীণ উড়োজাহাজ উঠানামা করলেও এখন শুধুই বিরানভূমি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1940 সালে নির্মিত হয় ঠাকুরগাঁও বিমানবন্দরটি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1977 সালে নতুন করে সংস্কারের পর বিমান চলাচল স্বাভাবিক ছিল। তবে 1980 সালে যাত্রী সংকট দেখিয়ে পুরোপুরিভাবে বিমান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। 550 একর জমির উপর গড়ে ওঠা অব্যবহৃত বিমানবন্দরটির ভাঙ্গাচোরা অবকাঠামো এখন পরিত্যক্ত। ভঙ্গুর অবস্থা ভবনের ভিতরের আসবাবপত্রের। প্রায় 2 কিলোমিটার প্রধান রানওয়ের সঙ্গে পশ্চিম প্রান্তে যুক্ত থাকা ছোট আরও 2টি রানওয়ে এখন কোনো কাজে আসছে না। এমন অবস্থায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বিমানবন্দরের জমি সংরক্ষণের জন্য বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ করছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। স্থানীয়রা বলছেন, ব্যবসা বাণিজ্যের প্রসার সহ এলাকার উন্নয়নে বিমানবন্দরটি চালু করা জরুরি। যেন দ্রুত এই কাজটা সম্পূর্ণ করার পর আমাদেরকে বিমান উড্ডয়নের ব্যবস্থা করে। আমাদের এই বিমানবন্দরটি চালু হলে এখানে বড় বড় শিল্পোদ্যোক্তারা আসবেন, এখানে শিল্প প্রতিষ্ঠান হবে, এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে। বিমানবন্দরটি চালুর বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে বলে জানান প্রকৌশলী। একটা এলাকায় সবাই যাতে একটা সুযোগ সুবিধা ভোগ করতে পারে, এই উদ্দেশ্যেই সরকারের কাজ। এরপরে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী হয়তোবা কর্তৃপক্ষ কোনো একটা ব্যবস্থা গ্রহণ করতে পারে। সিভিল এভিয়েশন অথরিটির ওয়েবসাইটের তথ্যমতে 21,000 ফিট বাউন্ডারি ওয়াল নির্মাণ ও অন্যান্য অবকাঠামো নির্মাণে ব্যয় ধরা হয়েছে 55 কোটি টাকা। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। কুড়িগ্রামে 9টি রেল সেতু এবং 10 কিলোমিটার রেলপথ সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। 34 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির মেয়াদ 2025 সালে শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কাজ হয়েছে মাত্র 35%। অনিয়ম তদন্তে মাঠে নেমেছে দুদক এবং জেলা প্রশাসন। জামিল মিয়ার ছবিতে বাদশাহ সৈকতের রিপোর্ট। 2023 সালে কুড়িগ্রামের উলিপুর রেল স্টেশন থেকে চিলমারির রমনা স্টেশন পর্যন্ত 10 কিলোমিটার রেল পথের উন্নয়নে প্রায় 34 কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়, যা শেষ হওয়ার কথা রয়েছে 25 সালের জুনে। রেল লাইনের দুই পাশে মাটি ভরাট, ঝুঁকিপূর্ণ স্থানে সুরক্ষা দেয়াল নির্মাণ, 9টি রেল সেতু সংস্কার, পাথর ফেলে কংক্রিটের স্লিপার বসানো ও নতুন লাইন স্থাপন প্রকল্পের অন্তর্ভুক্ত। কিন্তু শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্বাস কনস্ট্রাকশনের বিরুদ্ধে নিয়ম না মেনে ইচ্ছে মতো কাজের অভিযোগ স্থানীয়দের। যেভাবে কাজ করার কথা ছিল এভাবে কাজ করে নেই, মাটি বিসি দিয়ে চলে গেছে দুই সাইডে। লাইনে যে খুঁড়ে বদলা বা লাইন বদলা বা ভালো লাইনে গাড়ি চলবে এই সমস্ত কোনো কাজে হয় না। মাটি কাটার মতো কাজ, সামান্য কাজেই যদি এইরকম ঘাপলা হয় তাহলে এই বড় বড় কাজ যেগুলো সামনে আছে সে কাজটার কি হবে? এদিকে উন্নয়ন প্রকল্পের কাজ নিয়ে নানা মহল থেকে অনিয়মের অভিযোগ উঠলে তদন্ত শুরু করে দুদক ও জেলা প্রশাসন। অনিয়ম পেলে সংশ্লিষ্ট দপ্তরকে ব্যবস্থা নিতে চিঠি দেয়া হবে বলে জানান জেলা প্রশাসক। পরিদর্শন পরবর্তীতে আমাদের প্রাপ্ত তথ্যপাত্র আমি সরাসরি সরকারের যথাযথ কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করেছি এবং সেটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে। অনিয়মের বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি, আর রেলওয়ে বিভাগ বিষয়টি নিয়ে কথা বলতে নারাজ। বাদশাহ সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। প্রতি বছর বাজেটে কৃষি খাতে যে ভর্তুকি দেওয়া হয় তার সুফল
কতটা পান একজন প্রান্তিক কৃষক। এখনও ভর্তুকির সার বীজ কৃষকের হাতে পৌঁছায় অসময়ে এমন অভিযোগ পাওয়া যায় হরহামেশাই। এছাড়াও দুর্যোগসহ নানা কারণে ফসল হানি হলে কোথায় ক্ষতিপূরণ মিলবে জানেন না কৃষক, অথচ বাজেটে এজন্য রাখা হয় বিশেষ বরাদ্দ। গবেষকদের মতে দেশের খাদ্য নিরাপত্তার বলয় যারা নিশ্চিত করছেন, বরাদ্দ কিংবা ভর্তুকিতে সেই সব প্রান্তিক কৃষকদের গুরুত্ব দিতে হবে সবার আগে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজবুল ইসলাম নিশাতের রিপোর্ট। রংপুরের গঙ্গাচড়ার বর্গা চাষী পরেশ চন্দ্র তামাকের পর 2 বিঘা জমিতে স্থানীয় বাজার থেকে বৃধান 74-এর বীজ কিনে আবাদ করেছেন, কিন্তু ধানের শীষ বের হবার পর দেখেন 74-এর পাশাপাশি বৃধান 28 রয়েছে। এখন ফলন কমে লোকসানের শঙ্কায়। আর এই প্রতারণার সমাধান কার কাছে চাইবেন জানেন না তিনি। আমি 74 বীজ কিনছিলাম, এখন 28 মিশেল এখন মনে করো ক্ষতি, ওইটা মনে করো ক্ষতি হইতেছে না, এটা মনে করো 28 পাকিয়ে গেছে গা, 74 তো একই বলো বেড়াইতেছি, তো ওই ধানটা মার খেলাম। পরেশ চন্দ্রের মতো একাধিক প্রান্তিক কৃষক জানান নকল বীজ, সার, কীটনাশক হরহামেশাই কিনে প্রতারিত হচ্ছেন। এছাড়াও খরা, বন্যা, অতিবৃষ্টিতে ফসলহানি হচ্ছে। ভর্তুকির সার ও সেচের পানি ব্যবসায়ীদের কাছে কিনতে হচ্ছে বেশি দামে, অথচ সরকারের বেঁধে দেয়া ফসলের দাম নিয়ন্ত্রণ করছে ফরিয়ারা। সামান্য একটু দেয়, একটু বীজ দেয়, সেটাও সবাই পায় না, কেউ কেউ পায়, কেউ কেউ পায় না। সঠিক দাম তো পাওয়া যায় না। কৃষকের কাছে আবাদ করার সাথে সাথে তো বেচা ফেলা নাকি, কার কাছে যাবো? আমরা তো দোকান যাই, দোকান থেকে নিয়ে আসি। এখন ওই 1 নম্বরকে 2 নম্বর ভাবিয়ে আমাকে দেয়। বাজেট কি কিংবা কৃষিতে কি পরিমাণ বরাদ্দ রাখা হচ্ছে কিংবা ভর্তুকির পরিমাণই বা কেমন, সেটি কিন্তু অনেক কৃষকের কাছে পরিষ্কার না। অন্যদিকে সাম্প্রতিক সময়ে জলবায়ু পরিবর্তন কৃষি উৎপাদনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কৃষকদের জন্য। সে কারণে দাবি উঠেছে সরকার যে পরিমাণ বরাদ্দ বাজেটে রাখছে কৃষকদের জন্য, সেটি যেন সরাসরি তৃণমূল পর্যায়ের কৃষকদের কাছে পৌঁছে যায়। প্রকৃত কৃষকের কাছে যেন ভর্তুকির অর্থটা পৌঁছে যায়, এজন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার, কৃষিকে বীমার আওতায় আনা দরকার এবং কৃষককে বাঁচানোর জন্য আমাদের নানাবিধ বাজেটে পরিকল্পনা থাকা দরকার। কৃষক সংগঠনের নেতারা বলছেন যথাযথ পরিকল্পনার অভাবে প্রান্তিক, গরিব ও বর্গা চাষিরা ভর্তুকি থেকে বঞ্চিত হচ্ছেন। বীজ সারের ক্ষেত্রে যে ভর্তুকি দেওয়া হচ্ছে, এখানে এই ভর্তুকির টাকা কিন্তু এই প্রান্তিক গরিব কৃষক পাচ্ছে না। ক্ষমতা কাঠামের মধ্যে, বলয়ের মধ্যে যারা শক্তিশালী তারা এই টাকা নিয়ে যাচ্ছে। কৃষিকে যদি রক্ষা করতে হয় তাহলে প্রান্তিক গরিব বর্গা চাষিদের তালিকা করতে হবে। চলতি অর্থ বছরের বাজেটে কৃষি পুনর্বাসনে সহায়তা বাবদ 600 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। আর সংশোধিত বাজেটে কৃষি খাতের ভর্তুকি 8,000 কোটি টাকা বাড়িয়ে 25,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। পঞ্চগড়ে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে মরিচ। গত বছরের তুলনায় এবার চাষ বাড়লেও তাপপ্রবাহ আর অনাবৃষ্টিতে ফলন হয়েছে কম। এতে দুশ্চিন্তায় চাষিরা। এদিকে শুকনো মরিচ বাজারে তুললেও ব্যবসায়ীদের বিরুদ্ধে দাম নিয়ে সিন্ডিকেট করার অভিযোগ চাষিদের। মনিরুল ইসলামের তোলা ছবিতে সোহাগ হায়দারের রিপোর্ট। বিস্তীর্ণ মাঠ জুড়ে গাছে গাছে দুলছে লাল সোনা খ্যাত মশলা জাতীয় ফসল মরিচ। আবাদি জমি থেকে ফসলটি তুলছেন কৃষকেরা, এরপর শুকানো হচ্ছে মাঠে। পঞ্চগড়ে গত বছরের তুলনায় বাণিজ্যিকভাবে বেড়েছে মরিচ চাষ। মরিচ আবাদের জন্য এখানকার মাটি উপযোগী হওয়ায় 7 জাতের মরিচ চাষ হয় এই জনপদে। সব থেকে বেশি চাষ হচ্ছে হটমাস্টার, বালুঝড়ি ও বিন্দু জাতের মরিচ। তবে আবাদ বাড়লেও গ্রীষ্মের খরতাপ ও অনাবৃষ্টির কারণে ফলন কম। গত বছরে মন প্রতি 14,000 টাকায় মরিচ বিক্রি হলেও চলতি মৌসুমে তা 4,000 টাকা কমে 8,000-এ বিক্রি হচ্ছে। এতে চাষিদের মাঝে দেখা দিয়েছে দুশ্চিন্তা। গত বছরের তুলনায় এবারে দাম কম, প্রতি মনে 4,000 থেকে 5,000 টাকা কম। আকাশের পানি কম, এই জন্য মরিচের ফলটা কম আর কি। ফলন তো কম, বাজারও কম, গৃহস্থরা লজের পর্যায়ে আছে। এদিকে বাজারে তোলার পর ব্যবসায়ীদের সিন্ডিকেটের শিকার হয়ে দাম কম পাচ্ছেন অভিযোগ চাষিদের। তবে ব্যবসায়ীদের দাবি মোকামে চাহিদা কম থাকায় দামও কম। গতবারের অনুযায়ী এবারে মরিচের একটু ফল কম, মরিচটা একটু ড্যামের কারণে দামটা একটু কম। সিন্ডিকেট করতেছে এখানে ব্যবসায়ী। কৃষি বিভাগ বলছে বিক্রি সহ চাষিদের ভালো ফলনে সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। আবহাওয়াগত কারণে, খরার কারণে একটু আমাদের ফলন কমেছে, তবে আমরা কৃষকের পাশে থেকে সবসময় বিভিন্ন পরামর্শ দিয়েছি। গত মৌসুমে জেলায় 8,025 হেক্টর জমিতে মরিচের চাষ হয়। এবার তা বেড়ে আবাদ হয়েছে 8,687 হেক্টরে, যা থেকে প্রায় 23,976 মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।
দেশের অন্যতম ধান উৎপাদনকারী জেলা দিনাজপুর। এখন চলছে বোরো মৌসুমের ধান কাটা ও মাড়াইয়ের কাজ। এই সময় সংকট দেখা দিয়েছে শ্রমিকের, তবে এই অভাব পূরণ করছে কৃষি যন্ত্র। এতে প্রাকৃতিক দুর্যোগের ভয় কাটিয়ে উৎপাদিত ধান একদিনে বাজারজাত করতে পারছেন কৃষকরা। গোলাম নবী দুলালের তথ্য, মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। মাঠে মাঠে এখন সোনালী ধান। পাকা ধান কেটে ঘরে তুলতে গিয়ে শ্রমিক সংকটে পড়তে হতো কৃষককে। এতে নষ্ট হতো অনেক ফসল। তবে আধুনিক কৃষি যন্ত্রের সাহায্যে ধান কাটায় চাষিদের অনেক দুশ্চিন্তা লাঘব হয়েছে। দিনাজপুর অঞ্চলে সারা বছর নানা ধরনের ফসলে ভরপুর থাকে। কৃষিতে যান্ত্রিকীকরণের প্রভাবে সময়মতো ফসল সংগ্রহ, বীজ রোপণ, পরিচর্যা ও কর্তন সুবিধা থাকায় আধুনিকতার ছোঁয়ায় কৃষিখাতে এসেছে যুগান্তকারী পরিবর্তন। আমরা আগে শ্রমিক দিয়ে ধান লাগাইছি, অনেক টাকা খরচ, মেশিন দিয়ে ধান লাগাচ্ছি আমরা, অল্প খরচও কম এবং অল্প সময়ের মধ্যে লাগানো হচ্ছে। লোকজন তো পাওয়া যায় না, অনেক সময় বর্ষার সময় আগে ধান অনেক নষ্ট হয়ে যেত, এখন কিন্তু সেটা আর হয় না, এখন মেশিন দিয়ে সব তুলে নিচ্ছে। আগে বিঘা প্রতি শ্রমিক দিয়ে ধান কাটা মাড়াইয়ে খরচ হতো 7 থেকে 8 হাজার টাকা। এখন সেখানে হারভেস্টারে খরচ হচ্ছে মাত্র 4 হাজার টাকা। কৃষক হাত দিয়ে কাটলে মনে করেন যে 6 হাজার, 7 হাজার, 8 হাজার টাকা বিঘা নেয়, আর আমি সেই জায়গায় 4 হাজার টাকায় কাটি দিচ্ছি, তাহলে 4 হাজার টাকা কৃষক বাঁচতেছে। আবার মাড়ানি আছে, মাড়া নিয়ে মনে করেন যে 700 টাকা, তাহলে 4-5 হাজার টাকা কৃষক বাঁচতেছে। শ্রমিক সংকটের এই সময়ে জেলায় 509টি হারভেস্টার কাজ করছে। একটি হারভেস্টার 140 জন শ্রমিকের কাজ করে জানান কৃষি কর্মকর্তা। কৃষকের যে ভীতি, শ্রমিক সংকট, একটা কম্বাইন হারভেস্টার দিয়ে 140 জন শ্রমিকের কাজ করতে পারে। এই যে শ্রমিক যে সংকট হবে, সেই ভয়টা কিন্তু এখন আর নাই, কিন্তু যন্ত্রের ব্যবহারের কারণে। জেলায় 1,74,510 হেক্টর জমিতে এবার বোরো আবাদ করা হয়েছে, যা থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 12,62,000 মেট্রিক টন ধান। সময় সংবাদ, দিনাজপুর। রংপুর জেলায় কুরবানির জন্য প্রস্তুত 3.5 লাখ গবাদি পশু। সপ্তাহ বাদে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন হাটে পশু কেনাবেচা শুরু হবে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু চোরাচালান ঠেকাতে প্রশাসনের কঠোর নজরদারির দাবি খামারিদের। তারিকুল ইসলামের ক্যামেরায় রেদওয়ান হিমেলের রিপোর্ট। আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য রংপুর জেলার 25,000-এর বেশি খামারি প্রায় 3,60,000 পশু লালন পালন করেছেন। জেলার চাহিদা মেটানোর পরও প্রায় 1,39,000 পশু উদ্বৃত্ত থাকবে। খামারিরা বলছেন, গোখাদ্যের অতিরিক্ত দাম থাকার পরও ভালো দামের আশায় কোরবানির পশু লালন পালন করেছেন তারা। বাজারে তো খাদ্যর দাম খুবই বেশি, হাটে তুলিয়া 2টা পয়সা বেশিতে বেচতে পারি, তাহলে আমাদের কষ্টটা সফল হতে পারে। যদি ভারতীয় গরু না আসে, আমি বিশ্বাস করি যে বর্তমান যে রেটটা আছে, যে বাজার আছে, এতে করে সবাই লাভবান হবে। আর দেশীয় খামারিদের রক্ষায় ভারতীয় গরু যাতে কোনোভাবেই দেশে ঢুকতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারির দাবি ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের। এই জায়গাকে ক্ষতিগ্রস্ত করতে না চাইলে আমরা ভারতীয় গরু বন্ধ করতে হবে। আমাদের মানুষ এখন পশুপালন করতে সক্ষম। পশুর হাট সুষ্ঠুভাবে পরিচালনায় নানা পদক্ষেপ নেয়ার কথা জানায় প্রাণী সম্পদ বিভাগ। খামারিদের মধ্যে সচেতনতা উন্নয়নের মাধ্যমে কাজ করছে, যাতে তারা অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েড মুক্ত গবাদি পশু, কোরবানিযোগ্য গবাদি পশু উৎপাদন করতে পারে। এবার কোরবানির ঈদে রংপুর জেলায় 1,51,457টি গরু ও মহিষ এবং 2,08,000 ছাগল ও ভেড়া লালন পালন করা হয়েছে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। আবারও ঘূর্ণিঝড় রেমাল প্রসঙ্গ। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলীয় এলাকায়। ভেসে গেছে মাছের ঘের, ভেঙেছে বাঁধ, বিধ্বস্ত হয়েছে বাড়িঘর। এ বিষয়ে বিস্তারিত জানাতে মোংলা চাঁদপা এলাকায় আছেন রিপোর্টার মাহমুদ হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। ঘূর্ণিঝড় রিমেলের প্রবণতা কমে গেলেও কিন্তু তার যে ক্ষত চিহ্ন তা রেখে গেছে মোংলা সহ এই অঞ্চলে। তবে এই অঞ্চলে যে যতগুলা চিংড়ি ঘের ছিল, যারা মৎস্য চাষ করে, চিংড়ি ঘের তলিয়ে একাকার হয়ে গেছে। একজনের ঘেরের মাছ অন্য জায়গার ঘেরে চলে গেছে, যার কারণে কিন্তু মানুষ একটি বড় সমস্যার মধ্যে পড়ে গেছে। এই অঞ্চলের কিন্তু প্রধান ফসল হলো চিংড়ি ঘের। এখানে মানুষজনের যে শতে শতে একর বা বিঘা ঘের, তারা কিন্তু মৎস্য চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে। কিন্তু সেই মৎস্য ঘেরের মাছ এবং তলিয়ে গিয়ে এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে কোন রকম কোনো কার কতটুকু ঘের বা কার কোন জায়গায় তার চিহ্নটা কিন্তু এখনো পড়ে আছে। তবে মাছ কিন্তু সবগুলো বের হয়ে গেছে। এছাড়াও একাকার হয়ে যে একজনের ঘেরের মাছ অন্য ঘেরে চলে গেছে। তবে সরকারি হিসাব অনুযায়ী যতটুকু আমাদেরকে জানিয়েছে যে প্রায় 2 থেকে
2500 ঘের এখানে তলিয়ে গেছে, মাছ নষ্ট হয়েছে প্রায় কয়েক কোটি টাকার। এছাড়াও কিন্তু এখানে কাঁচা পাকা বেশ কিছু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এছাড়া যে এখানে মোংলা নদীর পাড়ের যে এলাকা সেগুলো কিন্তু জোয়ারের পানিতে এবং বৃষ্টির পানিতে কিন্তু তলিয়ে গেছে, সেখানেও প্রায় 7 থেকে 8000 কাঁচা পাকা ঘরবাড়ি নষ্ট হয়েছে। তবে এই যে চিংড়ি ঘের, এখানে এই মানুষের যে সমস্যা হয়েছে সেই সমস্যাটা কাটিয়ে উঠতে কিন্তু বেশ সময় লাগবে বলে জানিয়েছে আমাদের উপজেলা প্রশাসন। তবে এখান থেকে সরকারি সহায়তা যদি এই মৎস্য চাষীরা যদি না পায় তাহলে বড় ধরনের বিপদের সম্মুখীন হবে। কারণ এখানে যে ঘেরের মাছগুলো বের হয়ে গেছে, তারা এই ঘেরের মাছগুলো দিয়েই কিন্তু তারা প্রতিটি বছর তাদের সংসার পরিচালনা করে, এবং সেই মাছগুলো যদি এখানে নষ্ট হয়ে যায় তাহলে তারা কিন্তু পথে বসতে হবে বলে আমাদেরকে এখানকার জেলেরা জানিয়েছে। তবে এই ছিল আমার কাছে মোংলা উপজেলায় যে ঘূর্ণিঝড় রেমালের যে ক্ষত চিহ্ন, চিংড়ি ঘের একাকার হয়ে যাওয়ার সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম মোংলায়। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় হজের নতুন 2টি প্যাকেজ ঘোষণা করেছে। প্রথম প্যাকেজে মক্কায় সুসজ্জিত আবাসিক ভবনে কম খরচে থাকার সুযোগ রাখা হয়েছে। এর আওতায় মুসল্লিরা হজের সময় পবিত্র স্থানগুলোতে পরিবহন সহ অন্যান্য মৌলিক সেবা পাবেন। অন্য আরেকটি প্যাকেজে মিনায় নবনির্মিত কিদানা আল ওয়াদি টাওয়ারে থাকার ব্যবস্থা রাখা হয়েছে। প্রথম দ্বিতীয় প্যাকেজের দাম নির্ধারণ করা হয়েছে সৌদি আরবের মুদ্রায় যথাক্রমে 4000 ও 13000 রিয়াল। সৌদির স্থানীয় ও প্রবাসীদের জন্য এই প্যাকেজ বলে জানিয়েছে গণমাধ্যম। ইরানের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের নাম। 2017 সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ থেকে বঞ্চিত করার পর রাষ্ট্রীয় পদ্ধতি এবং খামেনির কড়া সমালোচক হয়ে ওঠেন আহমেদিনেজাদ। তবে তার সমর্থকদের দাবি, জনপ্রিয় এই নেতা প্রার্থী হলে অবশ্যই প্রেসিডেন্ট হবেন। তবে স্থানীয় গণমাধ্যমের দাবি, তাকে জয়ী হতে হলে লাগবে সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির সমর্থন। তিনি সমর্থন দেবেন কিনা তাই এখন দেখার বিষয়। আগামী 28 জুন দেশটিতে পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা করেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। এরপর থেকে অনেকের নামই শোনা যাচ্ছে প্রার্থী হিসেবে। তবে নতুন করে সামনে এলো দেশটির সাবেক দুবারের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের নাম। ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে নির্বাচনে অংশ নেওয়ার কথা ভাবছেন বলে জানিয়েছেন আহমেদিনেজাদ। দৌলত বাহার টেলিগ্রাম চ্যানেলে গত শনিবার এ নিয়ে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। চ্যানেলটি আহমেদিনেজাদ সমর্থকদের পরিচালিত। এতে তিনি বলেন, শুধু ইরানে নয়, দ্রুত পরিবর্তন ঘটছে পুরো বিশ্বে। তিনি আশাবাদী খুব শীঘ্রই ইতিবাচক পরিবর্তন দেখতে পাবে সবাই। আহমেদিনেজাদের সমর্থকরা তার সম্ভাব্য প্রার্থিতাকে স্বাগত জানিয়েছেন। তাদের দাবি, মাহমুদ আহমেদিনেজাদ প্রতিদ্বন্দ্বিতা করলে তিনি জয়ী হবেন। স্থানীয় গণমাধ্যমের দাবি, আয়াতুল্লাহ খামেনি পরিচালিত অভিভাবক পরিষদ আহমেদিনেজাদকে 2017-2021 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়নি। 2017 সালের নির্বাচনে সুযোগ থেকে বঞ্চিত করার পর রাষ্ট্রীয় পদ্ধতি এবং খামেনির কড়া সমালোচক হয়ে ওঠেন আহমেদিনেজাদ। তবে গত 2 বছর ধরে অনেকটাই নীরব রয়েছেন তিনি। আহমেদিনেজাদ 2005 থেকে 2013 সাল পর্যন্ত 2 মেয়াদে ইরানের প্রেসিডেন্ট ছিলেন। ক্ষমতায় থাকার সময় তিনি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচক ছিলেন। দেশটির পারমাণবিক কর্মসূচির পক্ষেও তার জোরালো অবস্থান ছিল। রাহানুল রানা, সময় সংবাদ। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ সামনে রেখে আগামী 30 মে দল ঘোষণা করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 1 জুন থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে হাভিয়ের ক্যাবরেরার দল। তবে বাছাই পর্বের ম্যাচের আগে স্বস্তিতে নেই কোচ। নিষেধাজ্ঞার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বিশ্বনাথ ঘোষ ও মুজিবুর রহমান জনিকে পাচ্ছেন না তিনি। অন্যদিকে হামজা চৌধুরীকে বাংলাদেশের হয়ে খেলাতে আটঘাট হয়ে মাঠে নেমেছে বাফুফে। দেশের ফুটবলে দীর্ঘদিন ধরেই আলোচনায় ব্রিটিশ বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। লাল সবুজ জার্সিতে তার খেলার আগ্রহ নিয়ে সময় সংবাদের প্রতিবেদন প্রকাশের পর শুরু হয় লেস্টার সিটি মিডফিল্ডারের বাংলাদেশি পাসপোর্ট প্রস্তুত প্রক্রিয়া। কিছুদিন আগেই লন্ডনে বাংলাদেশের হাই কমিশনে যান হামজা চৌধুরী। তবে প্রয়োজনীয় কাগজপত্র না নিয়ে যাওয়ায় পুরো কাজ সম্পন্ন না করেই ফিরতে হয় তাকে। এবার হামজার বাংলাদেশি পাসপোর্টের বিষয়ে আটঘাট বেঁধেই নেমেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। হামজা যখন যেদিন গেছিল সেদিন তার কয়েকটা কাগজ শর্ট ছিল, যে কারণে সেদিন একটা সিস্টেমে কিন্তু আপলোড করা সম্ভব হচ্ছিল না। হয়তো ছোট কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, সে চলে গেছে। এবার এরপর কথা হয়েছে আমার হাই কমিশনার মহোদয়ের সাথে, এরপর যখনই যাবে তার কাজগুলো সুন্দরভাবে করা হবে। কিন্তু তার পরবর্তীতে সে আবার ছুটিতে চলে গেছে, ভ্যাকেশনে গেছে। যখনই সে নেক্সট অ্যাভেলেবেল থাকবে বাকি প্রক্রিয়াগুলো আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। এবং তার জন্য যে আমাদের ঢাকাতেও যে প্রক্রিয়াগুলো ফলো করতে হবে সেগুলো আমরা আলোচনা করেছি, সেগুলো আমরা
আমাদের ফলো আপের মধ্যে আমরা রাখছি। হামজা ছাড়াও মোহামেডানের স্ট্রাইকার সোলেমান দিয়াবাতেকেও বাংলাদেশের হয়ে খেলানোর প্রক্রিয়া শুরু করেছে বাফুফে। মালির এই স্ট্রাইকারের প্রক্রিয়া ভিন্ন হলেও শিগগিরই তার বিষয়টিও শেষ করা হবে বলে জানিয়েছে ফেডারেশন। এদিকে বিশ্বকাপ বাছাই পর্বের বাকি 2 ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী জুনে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হলেই ঘোষণা করা হবে দল। একজন শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। আমাদের ক্যাম্প শুরু হবে 1 তারিখে 1 জুন, যেহেতু আমাদের লিগের শেষ ম্যাচ হচ্ছে 29 জুন। আমরা আশা করছি আমাদের প্লেয়ার তালিকা আমরা প্লেয়ার তালিকা আমরা রিলিজ করতে পারবো 30 জুনের মধ্যে, সকালের মধ্যে আমরা রিলিজ করতে পারবো। তখন আপনারা সকল প্লেয়ারের নাম জেনে যাবেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনজুরির কারণে স্ট্রাইকার ফয়সাল আহমেদ ফাহিম ও সেন্টার ব্যাক তারেক কাজীকে পা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এদিকে নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে দেখা যাবে না মজিবুর রহমান জনি ও বিশ্বনাথ ঘোষকে। অনুশীলনে সময় স্বল্পতা মানিয়ে নিয়ে ভালো কিছুর প্রত্যাশা করছেন কোচ ক্যাবরেরা। ইনজুরি এবং নিষেধাজ্ঞার বিষয় সবসময় আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করি। এই ম্যাচে আমরা কিছু খেলোয়াড়কে পাবো না, অপেক্ষায় আছি। তারেক কাজী চোট কাটিয়ে ফিরে আসবে, আমরা তার ক্লাবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। ফাহিমের বিষয়টিও একই। প্রথম ম্যাচের আগে অনুশীলনের জন্য বেশি সময় পাবো না, তবে আমি মনে করি এটাই যথেষ্ট সময়। অস্ট্রেলিয়ার বিপক্ষে যতটা সম্ভব লড়াই করতে চাই। আমরা 2 ম্যাচ নিয়ে বেশ আশাবাদী। 6 জুন বসুন্ধরা কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে জামাল ভুঁইয়ার দল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। নীলফামারী সৈয়দপুরে সম্বর্ধনা পেয়েছেন দক্ষিণ এশিয়ান সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া সেরা 3 খেলোয়াড়। নেপালে 5মবারের মতো অনুষ্ঠিত হওয়া টুর্নামেন্টে অংশ নিয়েছেন তারা। সৈয়দপুর উপজেলা হলরুমে সম্বর্ধনা পান ববিতা রানী, আইরিন খাতুন ও দীপা সরকার। 3 জনের এই দলটি বাংলাদেশের হয়ে জিতেছেন ব্রোঞ্জ পদক। প্রত্যেককে ক্রেস্ট ও নগদ 5,000 টাকা দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি। সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থা। তাদের এমন অর্জনে উচ্ছ্বসিত পুরা নীলফামারী ক্রীড়া সংস্থা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে মেট্রো রেল বন্ধ হওয়া নতুন নয়, এমন সমস্যা সব দেশে হয় দাবি ডিএমটিসিএল এর। রেমালের মতো দুর্যোগের সময় চলাচলে থাকবে বিশেষ নির্দেশনা। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন মাহাদি ধ্রুব। তানভীর, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ের।